বন্ধ দরজায় তুমি দ্বিতীয় পর্ব। তীব্র নেই ভেবে গলার দাগে হাত দিয়ে মেঝেতে পাতা বিছানায় শুয়ে পড়ে তুর। এতক্ষণ যা যা করছিল সবটাই গাড়িতে বসে নিজের ল্যাপটপে দেখছিল তীব্র। তুরের নিজের গলা আর কাঁধ দেখতে দেখতে বুঝল তার বন্দিনী তার দেওয়া চিহ্নকেই দেখছে। তুরের শরীরে নিজের দেওয়া রেখা দেখে ল্যাপটপটা বন্ধ করে গাড়ির সিটে মাথা রেখে প্রশান্তির নিঃশ্বাস ছড়ালো তীব্র। এটা ভেবে তার তুর বন্দিনী হয়ে তার হয়ে আছে। হ্যাঁ, তার তুর কিছুদিন আগে না থাকলেও ঘন্টা কয়েকের ব্যবধানে তুরের ওপর আলাদা একটা অধিকার বোধ জন্ম নিয়েছে তীব্রের। 3 মাস আগেও যেটা জোর মনে হতো, সময়ের ব্যবধানে এখন তা অধিকারে পরিণত হয়েছে তীব্রের। তুরের ওপর অজান্তেই এখন অধিকার শুধু তীব্রের, কারণ তুর যে তার। বন্ধ দরজায় বন্দিনী নয়, তীব্রের বন্ধ দরজায় তুমি। আপনারা এটাই ভাবছেন, আসলে 3 মাস আগে কি হয়েছিল যার কারণে তীব্রের সাথে তুরের ভাগ্যটা এভাবে জুড়ে গেল। আর তীব্র এমন করছেই বা কেন? ভালোবেসে না অন্য কারণ? আসলে কি হয়েছিল চলুন একটু 3 মাস আগের অতীত থেকে ঘুরে আসি। তুরের লাইফে তীব্রের নামের অভিশাপের প্রকাশ ঘটে খুব অদ্ভুতভাবে, কোনো একটা ঝড়ের চেয়ে কম না। মাঝ নদীতে ওঠা কোনো এক অজানা ঝড়, যা তুরের সাজানো সুন্দর জীবনটাকে পাল্টে দিল। 3 মাস আগের কথা। বাবা মায়ের একমাত্র সন্তান তুর, তাই খুব আহ্লাদি হয়ে বড় হয়ে উঠেছে। এবার এইচএসসি এক্সাম দিয়েছে, রেজাল্ট এখনও বের হয়নি। পরীক্ষার পর সবার মতো তুরও একদম ফ্রি ছিল। সারাদিন কাজ ছিল ঘোরাঘুরি, শপিং, পার্লার, রূপচর্চা, মোবাইল নিয়ে টিপাটিপি করা আর মায়ের সাথে পায়ে পা মিলিয়ে ঝগড়া করা। নিজের কাজিনদের মধ্যেও তুর বেশ জনপ্রিয়, কারণ ওর দুষ্টুমি স্বভাব আর দর্শীপনার জন্য সবাই খুব ভালোবাসে ওকে। কাজিনরা তুল বলতে পাগল। সব কিছু ঠিক ছিল তুরের জীবনে। কলেজ শেষ হওয়ার পরও সব ফ্রেন্ডের সাথে দেখা হতো তুরের, সবাই মিলে ভালো সময় কাটাতো। তবে প্রেম ভালোবাসা বলতে তেমন কিছুই ছিল না, সব কিছুই ফান মনে হতো। কেউ প্রেম করতে দেখলে টিজ করত, আর তুরকে কেউ ভালোবাসার কথা বললে সেটা মজার ছলে ফান ভেবে উড়িয়ে দিত। তবে কারোর সাথে খারাপ বিহেভ করতো না, ফানিভাবে না করে দিত যাতে কারোর গায়ে না লাগে। সেটা জানা সত্ত্বেও তুরের ক্লাসের অনেকেই ওকে প্রপোজ করেছিল, তবে তাদের মধ্যে কয়েকজন ছিল যারা না করা সত্ত্বেও তুরকে বারবার বলতো, কিন্তু প্রতিবারই তুর হাসির ছলে তা উড়িয়ে দিত। কিন্তু তাদের মধ্যে একজন ছিল যে তুরকে শুধু বলাতে সীমাবদ্ধ থাকেনি, বরং ওকে অনেকবার ইমোশনালি ব্ল্যাকমেলও করতে চেয়েছে, কিন্তু তা তুর কোনো মতেই এড়িয়ে গেছে। শেষ পরীক্ষার আগে দিয়ে ছেলেটা ওকে ডিস্টার্ব করতে শুরু করে। পরীক্ষায় খারাপ হবে ভেবে তুর ওদিকে মন দেয় না, কিন্তু পরীক্ষার শেষ দিন জানায় ও যদি রাজি না হয় তাহলে ও নিজের ক্ষতি করে দেবে। সেদিন কথাটা শুনে প্রচণ্ড রাগ লাগে তুরের। ও গিয়ে ছেলেটাকে থাপ্পড় মারে আর বলে, জানিস, তোর কাছে নিজের জীবনের দাম না থাকতে পারে, নিজের পরিবারের আদর ভালোবাসা তোকে কষ্ট করে বড় করার মূল্য না থাকতে পারে, কিন্তু আমার কাছে আছে। যার কাছে নিজের জীবনের মূল্য নেই সে আমার কি মূল্য দেবে? তুর, আমি সত্যি। আর একটা কথাও বলবি না জিশান। তোর বাবার অনেক ক্ষমতা থাকতে পারে, একমাত্র সন্তান তুই তোর বাবার, তাই নিজেকে পাবনার পাগল প্রুফ না করে সুস্থ মানুষের মতো থাক। আমি তোকে চাই তুর, একদম ফালতু কথা বলবি না। রাস্তায় এইসব সিন ক্রিয়েট করে নিজের ফ্যামিলির সম্মান নষ্ট করার ইচ্ছে তোর আছে, কিন্তু আমার নেই। তোর যা ইচ্ছে করতে পারিস। তারপর সেখান থেকে রেগে চলে যায় তুর। এরপর আর জিশানের সাথে ওর দেখা হয় না। পরীক্ষার পর ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি
করলেও জিশানকে আর কখনো দেখেনি ও। তুরের জীবনে এটাই প্রথম কোনো সমস্যা ছিল, কিন্তু সে অবধিও সব ঠিকই ছিল। নিজের লাইফে প্রচণ্ড হ্যাপি ছিল তুর, কিন্তু সবটা যেন বদলে গেল সেদিন যেদিন তুরের লাইফে তীব্র নামের অভিশাপের প্রকাশ ঘটে। সেদিন ছিল ওর চাচাতো বোনের বিয়ে। হঠাৎ করে বিয়েটা ঠিক হয়ে গিয়েছিল। সব ওর বোন আবার অনার্স 3rd ইয়ারে পড়ে। হঠাৎ করে এভাবে সাদামাটা বিয়ের মানে খুঁজে পায় না তুর। বলা নেই কওয়া নেই বিয়ে। প্রচণ্ড খারাপ লাগে তুরের, কারণ একটাই, কাজিনদের মধ্যে তুরকে সব থেকে ভালোবাসে। তাই ও এভাবে চলে যাবে মানতে কষ্ট হয় তুরের। ইচ্ছে না থাকা সত্ত্বেও তুর মন খারাপ করে গেল। গিয়ে দেখে তেমন কোনো আয়োজন হয়নি, মোটামুটি ঘরোয়াভাবে। অথচ কতই না ইচ্ছে ছিল জাঁকজমকভাবে ওর বোনের বিয়ে করার, যাতে তুর অনেক মজা করবে। কিন্তু সব মাঠে মারা গেল। পরে গিয়ে জানতে পারলো যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে নাকি বিদেশ চলে যাবে, তাই এত তাড়াহুড়ো। আর তাতে ওর বোনের সম্মতি দেখল, যাতে কিছুটা হলেও রাগ কমলো। কারণ দুলাভাইয়ের ছবি দেখে পছন্দ হলো তুরের, তাই ওরা নিজেদের মতো আনন্দ করতে লাগলো। কিন্তু বিপত্তি বাঁধল পার্লারের লোকজন নিয়ে। যাদের ডেকেছিল তারা এসে পৌঁছায়নি। তাদের মধ্যে একজন এসে বলল, যেহেতু বিয়ে সিজন তাই এক্সট্রা এখানে আসতে পারবে না। ওনারা যদি চায় তবে পার্লারে গিয়ে সাজতে পারেন। সবাই খুব ঝামেলায় পড়ে গেল। তখনই নিমি বলে উঠল, আচ্ছা সামনেই তো পার্লার, যেতে 10 মিনিটও লাগবে না, আমরা ওখানেই যেতে পারি। এমনিতে অনেক দেরি হয়েছে, এত শর্ট নোটিশে কেউ আসবে না। সবাই ওর কথা চিন্তা করে ভেবে দেখলো তাই ঠিক হবে। ওরা মিলে পার্লারে যাওয়ার সিদ্ধান্ত নেবে। ওরা সবাই যাওয়ার সময় পার্লারের সেই মেয়েটা তুরকে ডেকে বলল, আপু আপনি কিন্তু খুব সুন্দর, আপনিও আসুন। সবাই যাচ্ছে, আপনিও ওদের সাথে আসুন। ব্যাস, তুরকে আর পাইকে। তবে ও সাজতে না, সাজ দেখতে ভালো লাগে, তাই তুর এক নিমেষেই রাজি হয়ে গেল। তুরকে রাজি হতে দেখে মেয়েটা হালকা ম্লান হাসি দিল। ওরা কাজিন সব মিলিয়ে 6 জন ছিল, সাথে ওদের ফুপি। তারপর বাইরে বেরিয়ে গাড়িতে করে যেতে চাইলে পার্লারের মেয়েটি বলল, সামনেই পার্লার, তাই এখন সময় নষ্ট না করে রিক্সা নিলেই হলো। ব্যাপারটা বেশ মজার ছিল। রাত প্রায় 8টা, তাই ওরা 3টা রিক্সা ঠিক করে বেরিয়ে পড়ল। সামনেরটায় বিয়ের কোণে ফুপি, পরেরটায় 3 জন, আর শেষেরটায় তুর, ননি আর নিমি। অবশেষে ওরা পার্লারে পৌঁছায়। সবাই নিজেদের সাজগোজে বিজি হয়ে পড়ে। ঘড়ির কাঁটা যখন 8টা থেকে 11টায় চলে যায় তার কোনো খবর নেই। মেয়েদের সাজ বলে কথা। ওদিকে বরপক্ষ এসে বসে আছে। ফুপির মোবাইলে কল আসছে। এটা থেকে বেশ মজা লাগছে তুরের। তোদের বিয়েতে এত ভেজাল, আমার বিয়েতে দেখিস আমি বিয়ের আগে সব কিছু রেডি করে রাখবো, যাতে কোনো সমস্যা না হয়। আহা, তোর বর ভেজাল করলে তোকে মারবে নাকি? ননি বলে উঠল, একদম না, আমার বর দুনিয়ার বেস্ট হবে। আমাকে মারা তো দূরে থাক, ধমকও দেবে না, ভালোবেসে ভরে রাখবে আমাকে। চুপ কর আতুর ঘর, দেখিস তোর বিয়েই হবে না। বিয়ে হবে না মানে? তাহলে আদর সোহাগ করবে কে? বাহ, জামাইয়ের সোহাগ খাওয়ার এত শখ? ননি বলে উঠল, তাহলে জামাই আদর করব বলেই কথা, নইলে জামাইরে আঁচলে থুড়ি অন্যায় বানতাম কেমনে। যা, দোয়া কইরা দিলাম তোর বিয়ে হবে না। নিমি নিমি আচ্ছা, আদর খাওয়া যখন শখ, তাহলে তুই বিয়া ছাড়া জামাইয়ের আদর খাবি। নিমি বলে উঠল, বিয়া ছাড়া মানে? ওরে আতুর ঘরে কেউ বুঝা। চুপ করবি তোরা। এভাবে ওদের মাঝে হাসাহাসি মজা চলতে থাকে। সবাই সাজলেও তুর সাজতে চায়নি, কিন্তু সবাই সেজেছে তাই ও না করেনি। তবে পার্লারের সবচেয়ে সিম্পল সাজটাই দিয়েছে। তবুও
ওর দেখে সবাই পঞ্চমুখ। আজ তুরের বিয়েও দেওয়া যাবে। কিরে, বিয়ে করবি? হ্যাঁ রে, তুই তো বিয়ের জন্যই তৈরি, শুধু বরের বাকি। যদি পাইয়া যায় তাহলে তো বিয়েও পাক্কা। আমি না, আমার বিএফ ছাড়া কাউকে বিয়ে করব না। আর ও যদি আজকে আসে তাহলে ওর সাথেই পালিয়ে যাব, কারণ আমার পক্ষে এত সব কিছু মেনে বিয়ে করা পসিবল না। ইউ নো আই অ্যাম ডিফারেন্ট। বয়ফ্রেন্ড তোর? আসতেই বলছি, দেখে নিস। আজকেই পালাবো। এমনি এমনি কি এই পেতনি সাজ দিয়েছি? মজা করে তুর বলল। তারপর ওরা সেজেগুজে বাড়ি ফিরতে যায়। বেশ রাত হয়ে গিয়েছে, তাই রাস্তা প্রায় ফাঁকা। তাই ওরা রিক্সা নিয়ে ফিরতে চায়। সবার পেছনের গাড়িতে থাকে তুর আরও 2 কাজিন, আর বাকিরা সামনে। বিয়ের সব কিছু নিতে ওদের রিক্সায় একটু পিছিয়ে পড়ে। রাতে শহর হলেও রাস্তাটা খানিকটা নীরব, কিন্তু 3 জন বেশ হাসি খুশি হয়ে ফিরছে আর তুরকে টিজ করছে। ঠিক তখনই ওদের সামনে একটা কালো মাইক্রোবাস থামে। ওরা কিছু বুঝে ওঠার আগেই কিছু লোক এসে ওদের গাড়িতে তুলে নেয়। তারপর আর ওদের কিছু মনে থাকে না। ওদের 3 জনকে বেহুশ করে ফেললে লোকগুলো নিয়ে যায় নিজের সাথে। স্যার, ছেলেটা অবস্থা ভালো না, বেশ খারাপ অবস্থায় আছে। ওর বাবার সাথে কথা হয়েছে। ওর মা নাকি অজ্ঞান হয়ে ওখানেই ভর্তি। ছেলেটার চিকিৎসা চলছে, কিন্তু ডক্টর কিছু বলছে না। বাঁচবে কি না তার কোনো নিশ্চয়তা দিতে পারছে না। এতক্ষণ ধরে সোফায় বসে থুতনি ভর দিয়ে কথাগুলো শুনছিল তীব্র। ওর অবস্থা খারাপ তীব্র তা ভালো করেই জানে। তীব্র তা দেখে এসেছে। ওর বাবাকে ফোন করো। তীব্রের কথায় ওর বাবার কাছে ফোন দেয়। কল ধরতেই ওপাশ থেকে কারোর ভেজা রাগী কণ্ঠের আওয়াজ পায় তীব্র। আঙ্কেল, ওর অবস্থা কেমন? সবটাই তো জানো, নিজেকে সামলে বলে ওঠে। আপনি কি চান? যে বা যারা আপনার ছেলের এই অবস্থার জন্য দায়ী, তাকে কি শাস্তি দিতে চান বলুন? আমি শুধু আমার ছেলেকে ফিরে পেতে চাই, আর কিছু চাওয়ার নেই। শুধু এতটুকুই বলবো, সে কোনো দিন ভালো থাকবে না। খেয়াল রাখবেন ওর। ফোনটা কেটে দেয় তীব্র। তারপর খুব শান্ত গলায় জিজ্ঞেস করে, মেয়েটা কোথায়? স্যার, ঠক গিলে। স্যার, মেয়েটাকে এখানে আনা হয়েছে, কিন্তু ওর সাথে আরও 2টা মেয়েকেও আনা হয়েছে, কারণ ওরা বুঝতে পারেনি কোন মেয়েটাকে আনতে হবে। আমি মেয়েটাকে দেখতে চাই। জি স্যার। তীব্রের সামনে মুখে ফাঁসির আসামির মতো কালো কাপড় বেঁধে হাত দুটো পেছনে বাঁধা অবস্থায় আছে ননি, নিমি আর তুর। ওদের মুখের কাপড় সরাও, গম্ভীর সুরে বলে উঠল তীব্র। ওদের মুখের কাপড় সরালো, কিন্তু কেউ তীব্রকে দেখতে পেল না, কারণ 3 জনের চোখ আগে থেকেই কালো কাপড় দিয়ে বাঁধা ছিল। তখনই তীব্র গম্ভীর গলায় আবার বলে ওঠে, তোমাদের মধ্যে ট্যারিয়েথ কে? 3 জনে এদিক ওদিক তাকালো। তীব্র আবার জিজ্ঞেস করলো। ওর কণ্ঠ শান্ত থাকলেও অদ্ভুত এক ভয়ঙ্কর গাম্ভীর্য বিদ্যমান ছিল, যা শুনলে আত্মা কেঁপে উঠবে। কি হলো? কে ট্যারিয়েথ? খুব জোরে চিল্লিয়ে। ভয়ে ওরা 3 জনই কেঁদে দিল। তখন কাঁপা কাঁপা ঠোঁটে তুর বলে উঠল, আমি। তুরের জবাব পেয়ে তীব্র শান্তভাবে বলে উঠল, ভয় পেও না, তোমাকে আমরা তোমার বয়ফ্রেন্ডের কাছে নিয়ে যাওয়ার জন্য এসেছি। তুমি তোমার ফ্যামিলি আর ওনারা কষ্ট পাবে বলে কিছু বলতে পারোনি, তাই এজন্যই তোমাকে এখানে আনা। বাঁকা হেসে। ওর কথায় তুর আকাশ থেকে পড়ে। কী সব বলছে লোকটা? তার মানে ও কিছুই বুঝে ওঠার আগেই তীব্র বলে, ট্যারিয়েথকে রেখে বাকি মেয়েদের নিয়ে যাও। ননি আর নিমি বেশ ভয় পেয়ে যায়। কোথায় নিয়ে যাবে? কিন্তু ওদের মনে এটাও হয়, তবে কি তুই সত্যি সত্যি নিজের বয়ফ্রেন্ডের কাছে যাওয়ার জন্য ওর বয়ফ্রেন্ডের সাথে মিলে প্ল্যান করলো? কিন্তু কেন?
তুর সত্যি ওই বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাবে? ওদের তুরের থেকে আলাদা করা হয় আর তুরকে ওখানেই ফেলে রাখা হয়। গম্ভীর ভাব নিয়ে বসে আছে তীব্র। তখনই ওর পিএ এসে বলে ওঠে, স্যার, 3 জনের কি খবর? ওই লোকগুলো তো এসে যাবে। কিছুক্ষণ চুপ থেকে তীব্র বলে উঠল, আমার যা করার শুধু ওই মেয়েটার সাথেই করব। বাকিদের স্বাভাবিকভাবে বাড়ি পাঠিয়ে দাও, যেন ওদের মনে হয় এটা কোনো কিডন্যাপিং নয়। ওরা যদি ওই মেয়েটার কথা জিজ্ঞেস করে, এটাও কি তোমায় বলে দিতে হবে? ওদের ব্যাপারটা এমনভাবে বোঝাও যাতে ওরা বাসায় গিয়ে বলে মেয়েটি তার বয়ফ্রেন্ডের সাথে পালাবে বলে এত কিছু করেছে। মানে মেয়েটি আগে থেকেই সব জানতো। আমি চাই না কোনো ঝামেলা হোক, যাতে ওর পরিবার নিজেই ওর বিমুখ হয়ে ওকে খোঁজার চেষ্টা না করে। ওকে বলে চলে গেল। নিজের ফ্যামিলির সম্মান, ভালোবাসা, আদরের জন্য আরেকজনের প্রাণের কোনো দাম নেই? যে পরিবারের জন্য এমন করেছে সেই ফ্যামিলি তোকে ধূর্ছাই করবে, কোনো দিন তোকে ফিরেও দেখবে না। কিছুক্ষণ পর তীব্রের কাছে কিছু লোক আসে। তীব্র ওদের দেখে পায়ের উপর পা তুলে ড্রিঙ্কসের গ্লাসে সিপ দিল। 2 জন লোক এসে তীব্রের পাশে দাঁড়ালো। স্যার, আপনি যেই মেয়েটিকে নিতে আসতে বলেছিলেন তাকে নিতে এসেছি। যদি মেয়েটিকে আমাদের পছন্দ হয় তবে আপনাকে ভালো অ্যামাউন্ট পে করতে রাজি আছি। যদি সুন্দরী না হয় তবে। তোমরা ভুলে যাচ্ছ তোমরা কার সাথে কথা বলছো, গম্ভীর গলায়। আমি কোনো দালাল নই যে তোমাদের কাছে মেয়েদের বিক্রি করব। আমি শুধুমাত্র ওই মেয়েটাকে তোমাদের দিয়ে দিচ্ছি, যাতে ও কোনো দিন ভদ্র সমাজে মুখ দেখাতে না পারে। তীব্র বলল কথাটা। ওকে স্যার, আপনি যদি এটা চান তবে আমরা আপনাকে 100% গ্যারেন্টি দিচ্ছি, ওই মেয়ে যদি আমাদের পাঠানো সবচেয়ে ভালো জায়গায়ও পড়ে তাহলে সেটা নরকের চেয়ে কম হবে না। ওকে কেউ খুঁজে পাবে না তো? স্যার, আমাদের কাজই এটা। আর আমরা ইন্টারন্যাশনালি হিউম্যান ট্র্যাপিংয়ের সাথে জড়িত। সব মেয়েদের বিদেশে পাঠানো হয়, আর মেয়েটা যদি সুন্দরী হয় তবে তো কথাই নেই। ইন্টারন্যাশনাল মার্কেটে সেটা কতটা ভ্যালুয়েবল হতে পারে তা আপনার ধারণার বাইরে। ওদের সাথে কথা বলতে তীব্রের ঘৃণা হচ্ছে। সেটা তুরের ওপর রাগের চেয়ে বেশি না। তীব্র তুরের জন্য ওই রকম কিছু চিন্তা করেছে। ওর শুধু তুরকে কোনো জঘন্য জায়গায় পাঠাতে চায় যাতে ও পচে মরে। ওকে নিয়ে তোমরা কি করবে তা জেনে আমার লাভ নেই। শুধু একটা কথা মনে রেখো, মেয়েটি যেন কোনো দিন এদেশে ফিরতে না পারে। বাঁচার জন্য যেন মরতে চায়। স্যার, বাংলাদেশের বর্ডার পার হলে ও কোন দেশে যাবে তা আমরা নিজেরাও বলতে পারবো না। শুধু এটুকু বলবো, আপনি যা বলেছেন তার চেয়েও খারাপ কিছু হবে, কারণ এই জগতে কেউ বাঁচতে পারে না, সবাই মরেই বাঁচে। অট্ট হাসিতে ফেটে পড়ে লোক দুটো। তবে স্যার, মেয়েটার প্রতি এরকম রাগের কারণ জানতে পারি? তীব্র রাগী চোখে ওদের দিকে তাকায়। যেটা বলা হয়েছে শুধু সেইটুকুই করো। সরি স্যার। তীব্র কিছু না বলে চলে যায় সেখান থেকে। তখনই লোক দুটো নিজেদের মধ্যে বলা শুরু করে, ওই তোর কি দরকার ছিল এসব জিজ্ঞেস করার? আমাদের মেয়ে দরকার, পেয়ে গেলেই হলো, আর তা পাচ্ছি বিনা পয়সায়। এখন মেয়েটাকে দিয়ে যা পাবো তাই লাভ। তারপরও শুধু শুধু একটা মেয়েকে কেউ বিদেশে চালান করতে চায়? দেখ, গিয়ে কোনো কাণ্ড ঘটিয়েছে তা ঢাকার জন্য এত কিছু। হয়তো এখানে থাকলে সবাই জেনে যাবে, তা ঠিক। এখন চল আগে কাজ সেরে নিই, মেয়েটাকে দেখে আসি। ভালো লাগলে তো ভালো, আর না লাগলেও সমস্যা নেই, যা পাবো তাই। কিন্তু ফ্রিতে কি ভালো কিছু পাবো? আগে তো দেখি। তারপর দুজনে মিলে তুরের কাছে গেল। চোখ বাঁধা থাকার কারণে তুর কিছুই দেখতে পায় না, কিন্তু হঠাৎ সবটা শান্ত হয়ে যাওয়ার কারণে ওর কলিজা শুকিয়ে আসে। নিম্মি, ননি, তোরা কি এখানে আছিস?
কিন্তু কেউ সাড়া দিল না। তাই তুর আবার জিজ্ঞেস করলো, এখানে কেউ কি আছে? কিন্তু কারোর কোনো সাড়া পেল না। এবার তুর খুব ভয় পেয়ে গেল। কি করবে বুঝতে পারল না। নিজের অজান্তে ভয়ের কারণে তুরের গলা থেকে নিজেকে বাঁচানোর আর্তনাদ বেরিয়ে এলো। প্লিজ, এখানে কেউ আছেন? থাকলে সারাদিন। কেন আমাকে এখানে আনা হয়েছে? যেতে দিন আমাকে। অন্ধকারে চোখে কালো কাপড় আর হাত বাঁধা থাকায় অবস্থা অঝরে কাঁদতে লাগলো তুর। কি থেকে কি হয়ে গেল বুঝতে পারছে না। শুধু মুখ থেকে একটা কথাই আসছে, আব্বু তুমি কই? আমাকে নিয়ে যাও, অন্ধকারে ভয় লাগছে আমার। আম্মুকে বলো না তুর আর কোনোদিনও দুষ্টুমি করবে না, তবু আমাকে নিয়ে যাও। আমার খুব ভয় করছে এই অন্ধকারে। আমার চোখের বাঁধনটা কেউ একটু খুলে পানি দাও আমাকে। ওর বাবা মাকে ডাকছে আর কাঁদছে, কিন্তু ও জানে না ও চাইলেও ওর ডাক কারোর কাছে পৌঁছাবে না। কয়েক ঘন্টা আগে যে লাইফের জন্য তুর নিজেকে ভাগ্যবতী মনে করছে, কয়েক ঘন্টার ব্যবধানে তা অভিশপ্ত হয়ে গেছে। প্লিজ যেতে দিন, নাহলে আমাকে একটু পানি খেতে দিন। তেষ্টায় গলা শুকিয়ে মরে যাচ্ছি আমি, একটু পানি দিন না। কিন্তু কেউ ওকে পানি দিতে এগিয়ে এলো না। ওর কথা কারোর কানেই গেল না। তখনই নিজের শরীরে সূচের মতো কিছু ফিল করলো তুর, আর মাথাটা ঘুরে ওখানেই পড়ে গেল। হ্যাঁ, ওই দুজন লোক এসেছে তুরের শব্দ শুনে ইঞ্জেকশন দিয়ে সেন্স করে দিয়েছে। ইস, বেচারি একটু পানি দিলেই হতো। আরে ছাড় তো, যেখানে পাঠাবো সেখানে তো পানি চিৎকার শোনার মতো কেউ থাকবে না। তা ঠিক, আচ্ছা বাদ দে, মুখের কাপড়টা সরা, মুখটা তো দেখি চলে নাকি। বিনা পয়সার জিনিস বলে কথা। শয়তানি হাসি দিয়ে মেঝেতে পড়ে আছে তুরের মুখে কালো কাপড়টা সরাতেই দুজন লোকের ঝটকা খাওয়ার মতো অবস্থা। ওরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। নিজেদের অজান্তেই প্রথম লোকটি মুখে মাশাআল্লাহ শব্দ বেরিয়ে এলো। এতটা স্নিগ্ধ আভা ফুটে উঠেছে তুরের মুখে, চেহারায় বাচ্চামি আদলটা এখনও যায়নি। এই, এটা মেয়ে নাকি পরী রে? উচ্চস্বরে হেসে। এরকম মেয়েকে কেউ বিনা পয়সায় ছাড়ে? আরে এর জন্য 3-4 গুণ না, যা ডিমান্ড করা হবে তাই দেবে। লোকটা কি পাগল নাকি? এমন মেয়েকে কেউ হাতছাড়া করে, তাও আবার বিনা পয়সায়? একদম অল্প বয়সী। আহারে, মনে হয় শত্রুতার বলি হচ্ছে মেয়েটা। ছাড় তো, আমাদের কি, আমাদের লাইনে এসব চলে না। বিনা পয়সায় চাঁদ পেয়েছি, কোনো মতে নিয়ে যেতে পারলেই হয়। চল গিয়ে কথা বলে মেয়েটাকে নিয়ে যায়। তারপর ওরা চলে গেল, আর মেঝেতে পড়ে রইল তৃষ্ণায় চেতনা হারানো তুর, যার কোনো ধারণাই নেই কী হতে যাচ্ছে তার সাথে। তাকে হায়নাদের মাঝে বলি দেবার তোড়জোড় চলছে সবার। তাহলে হয়তো সে নিথরভাবে পড়ে থাকতো না। তবে জেগে থাকলেই বা কী করত এই পরিস্থিতিতে? লোকগুলো ভালোই করেছে, ওকে ঘুম পাড়িয়ে কিছুক্ষণের জন্য হলেও শান্তি পাবে ও। ওদিকে সকালের সময় নিমি আর ননিকে বাসায় পৌঁছে দিয়ে চলে গেল তীব্রের লোকেরা। ওরা বাসায় যেতেই সবার ভয় কেটে গেল। সবাই ওদের কাছে এসে কান্না করে জড়িয়ে ধরল, কিন্তু সবাই আবার হতবাক হয়ে গেল তুর নেই বলে। সবাই ওদের তুরের কথা জিজ্ঞেস করলে ননি আর নিমি বলে তুর ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে, আর যার জন্য ও নিজে সমেত আমাদের কিডন্যাপ করিয়েছে ওর বয়ফ্রেন্ডের দ্বারা, আর তাই ওদের ফিরিয়ে দিয়েছে, আর তুর ফেরেনি। আমরা ওকে বাড়ি ফিরে আসার কথা বলবো বলে আমরা আসার সময় একবারও আমাদের সাথে কথা বলতেও আসেনি। ওর বয়ফ্রেন্ড বলেছিল, কিন্তু ও আমাদের সামনে আসেনি। কতটা স্বার্থপর মেয়ে হয়ে গেছে দেখেছো আমাদের তুর? বলেই নিমি আর ননি কান্নায় ভেঙে পড়ল। ওদের বা কী দোষ? ওরা তো ছোট। তীব্রের লোক ওদের এমনভাবেই ব্রেন ওয়াশ করেছে যাতে ওরা যা বলেছে নিমি আর ননি তাই বিশ্বাস করে তাই বলছে।
কথাগুলো শোনা মাত্রই তুরের মা ওখানেই জ্ঞান হারালো। সবাই ওনার জ্ঞান ফেরানোর জন্য ব্যস্ত হয়ে পড়লেন। ওনার জ্ঞান ফিরলেও তুরের কথা ভেবে চিৎকার করে কাঁদতে থাকে। উনি কেন কেউ মানতেই পারছে না তুর এমন করবে। ওর যদি কাউকে ভালো লেগে থাকে তাহলে বলল না কেন? কিন্তু যদি কিডন্যাপ করার হতো তাহলে ওদের কেন ছেড়ে দিল? কারোর মাথায় কিছুই আসছে না। সব কিছু মিলে এইটাই বোঝা যায় তুর ইচ্ছে করেই করেছে। কিন্তু তবুও তারা পুলিশের কাছে গেল। পুলিশ সব কিছু শুনে বলল, যেহেতু বাকি দুজন ফিরেছে তার মানে ওর বয়ফ্রেন্ডের সাথে গেছে। কিন্তু তবু যখন ওনারা চাইছেন ওনাদের মেয়ে কোনো বিপদে আছে কি না ওনারা খোঁজ করবেন, কারণ তখনও তুরের 18 বছর হয়নি। ওদিকে লোকগুলো সকালে তুরকে দেখে চলে গেছে। তারপর আর কেউ তুরের দরজা খোলেনি। ও কি অবস্থায় আছে তার কোনো খবর কারণ নেওয়ার প্রয়োজন হয়নি, কারণ তীব্রের কড়া নির্দেশ ওর প্রতি কেউ যাতে দয়া না দেখায়। এমনকি লোকগুলো যতক্ষণ না এসে নিয়ে যায় ততক্ষণ যেন দরজায় কেউ না খোলে। ও চায় না তুরের নিঃশ্বাসে চারিদিক বিষাক্ত হয়ে যাক। যদি পারত নিঃশ্বাস আটকে ওকে মেরে ফেলা হতো তীব্রের বাড়িতে নিঃশ্বাস নেওয়ার অপরাধে। কিন্তু তীব্রের উদ্দেশ্য তুরকে মারা নয়, বরং তুরকে বাঁচিয়ে মেরে রাখা। সারাদিন একভাবে বন্ধ দরজার অন্ধকারে কেটে যায়। লোকগুলো কাল ওকে নিয়ে যাবে, আজ নিয়ে যেত, কিন্তু তীব্র নিয়ে যাওয়ার ব্যাপারে কিছু না বলায় ওর ম্যানেজার তুরকে নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি। ম্যানেজার মধ্যবয়সী একজন মানুষ, তীব্রের বিশ্বস্ত, অনেক আগে থেকেই তীব্রের সাথে আছে। ওর সব কিছু উনিই সামলায়। কিন্তু তীব্রের এমন রূপ আগে কখনো উনি দেখেননি। তবে তীব্রকে কিছু বলার সাহস নেই, কারণ চাকরি যাওয়ার ভয়ে। সেদিন সারাদিন তীব্র বাড়ি ফেরে না। প্রায় মাঝরাতের দিকে বাড়ি ফেরে। বাড়িতে ঢুকে রুমের দিকে এগোতেই তীব্র চাপা কণ্ঠে কারোর আর্তনাদ শুনতে পায়। রাতের এই নির্জনতায় যেখানে নিঃশ্বাসের শব্দ শুনতে পাওয়া যায়, সেখানে তুরের চাপা কণ্ঠের আর্তনাদ যে তীব্রের কানে পৌঁছাবে এতে কি? কিন্তু কিছু বুক ফাটা আর্তনাদ কয়েকটা মানুষের কান পর্যন্ত পৌঁছালেও হৃদয় পর্যন্ত পৌঁছায় না। তীব্র আওয়াজটা শুনে বুঝতে পারল কিসের আওয়াজ হচ্ছে। তীব্র না চাইতেও ওই দরজার দিকে গেল। দরজাটা খুলেই আর্তনাদের শব্দটা বেড়ে গেল। তীব্র বেশ বিরক্তি নিয়েই দরজাটা দুম করে আটকে নিজের রুমে চলে গেল। বড্ড রাগ লাগছে তীব্রের ওই মেয়েটার প্রতি, না নিজের প্রতি ঠিক বুঝে উঠতে পারছে না। ও রেডি হয়ে বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণ পর বিছানা থেকে উঠে পড়ে। সারাদিনের এত ক্লান্তি, কিন্তু চোখে এক ফোঁটা ঘুম খুঁজে পাচ্ছে না। না চাইতেও বারবার মেয়েটার আর্তনাদ তীব্রের কানে বাজছে। না পেরে তীব্র নিজের কানে বালিশ চাপা দেয়, কিন্তু লাভ হয় না। মনে হচ্ছে কেউ ওই মেয়েটার চিৎকার রেকর্ড করে তীব্রকে শোনাচ্ছে। অথচ এই ঘর থেকে মেয়েটার ঘরের দূরত্ব এতটা বেশি, ওখানে দরজার ভিতরে গলা ফাটালেও তীব্রের রুম থেকে শুনতে পাওয়া যাবে না। তবুও তীব্রের কানে তা বাজছে, যেন ইচ্ছে করেই তীব্রকে তা শুনতে বাধ্য করছে এই নির্দোষ মেয়ের আর্তনাদ। এক সময় তীব্রের প্রচণ্ড পরিমাণে রাগ উঠে যায়। না চাওয়া সত্ত্বেও তীব্র তুরের রুমে যায়। খুব রেগে গেছে তীব্র। মেয়েটা কিছুতেই শান্তি দিচ্ছে না। কিন্তু ভেতরে ঢুকেই তীব্র হতবাক হয়ে গেল। পুরো বাড়িতে বাইরের আবছা আলো থাকলেও তুরের রুমের আলো নেই। ঘুটঘুটে অন্ধকার। এখন আর আওয়াজও আসছে না, কিন্তু অন্ধকারটা যেন খুব টানছে তীব্রকে। কি মনে করে নিজের অজান্তেই অন্ধকার রুমে ঢুকে পড়ল তীব্র। দরজাটা ছেড়ে দেওয়া মাত্র তা বন্ধ হয়ে গেল। তীব্র অন্ধকারে কিছু একটা খোঁজার চেষ্টা করছে। ওর হাতে মোবাইল আছে, কিন্তু তা জ্বালানোর কথা ভুলে গেল। ও কি খুঁজছে নিজেই জানে না। সামনের দিকে এগোতেই তীব্র কিছু একটা সাথে বেঁধে পড়ে তার উপর পড়ে যায়। আর তখনই খুব জোরে কেউ চিৎকার করে ওঠে। তীব্র কী করবে তা ভেবে না পেয়ে
দ্রুত মোবাইলের টর্চ অন করে। টর্চ মেরে সামনে দেখতেই তীব্র থমকে যায়। অন্ধকারের লাইটে পুরো ফ্ল্যাশটা তুরের মুখের ওপর পড়ল। তীব্র তুরের ওপর পড়েছে। তুরের সম্পূর্ণ ভর তীব্রের ওপর। একটা মেয়ের এতটা কাছাকাছি হওয়ার কারণে তীব্র কেমন অস্বস্তি লাগছে। ঠিক তখনই চেয়ে চোখ মুখ খিচে তুর আবার আবজা আর্তনাদ করে, যাতে তীব্র বুঝতে বাকি থাকে না মেয়েটার কষ্ট হচ্ছে। তীব্র তুরের ওপর থেকে ওঠার চেষ্টা করতেই তীব্র আবার পড়ে গেল তুরের ওপর, কারণ তুর ও টি শার্ট টেনে ধরেছে। তীব্র কী করবে বুঝে উঠতে পারছে না। ওর হাত থেকে নিজেকে ছাড়াতে হলে তুরকে স্পর্শ করতে হবে, যা তীব্র চায় না। ও কোনো মতে নিজেকে ছাড়িয়ে এক হাতে দূরে সরে হাঁপাতে থাকে। তীব্র গিয়ে রুমের লাইটটা জ্বালায়। লাইট জ্বালাতেই দেখে তুর উল্টোভাবে শুয়ে আছে। তীব্র চলে যেতে চায়, কিন্তু তার আগেই তুরের আবছা ডাক তীব্রের কানে যায়। কেমন জানি লাগছে তীব্রের। তীব্র নিজের অজান্তেই তুরের কাছে গেল। ওর কাছে গিয়ে শোনার চেষ্টা করে তুর কি বলতে চাইছে। প্লিজ আমাকে একটু পানি দাও, তেষ্টায় বুকটা ফেটে যাচ্ছে। তুর বারবার পানি চাইছে। তীব্রের কেমন যেন লাগলো। তীব্র ওর হাত ধরে পালস চেক করলো। খিদা, তৃষ্ণা আর এসব কারণে একদম নেমে গেছে। বুঝতে পারলো এভাবে থাকলে মেয়েটা ওদের হাতে যাওয়ার আগেই মারা যাবে। কিন্তু তীব্রের উদ্দেশ্য মেয়েটাকে যন্ত্রণা দেওয়া। তাছাড়া ওকে মেরে ওর লাভ কি? এমনিতেও ওর উদ্দেশ্য কাউকে মেরে ফেলা নয়। তুরের জন্য মায়া নয়, কিন্তু নিজেকে ছোট লাগছে, কারণ ওর কাজ মানুষকে বাঁচানো। যতই অন্যায় করুক না কেন, তীব্র কখনোই চাইবে না তার সামনে কেউ মারা যাক, তাহলে এটা তার দায়িত্বের খেলাপ। তাই তীব্র রুম থেকে বেরিয়ে পানি নিয়ে আসে। আর ও অবস্থায় কেমন তার জানার জন্য তুরের কাঁধ ধরে সোজা করতেই বড়সড় ঝটকা খেলো তুরের মুখটা দেখে। এই প্রথম তুরের মুখটা দেখল তীব্র। অদ্ভুত এক মায়া ফুটে উঠেছে তুরের মুখে। স্থির হয়ে গেছে তীব্র। কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে তুরের কাছে যায়। অদ্ভুত চাউনিতে দেখতে থাকে তুরকে। তুরের সম্পর্কে যেমন ধারণা ছিল তীব্র, এখানে সবটাই তার বিপরীত। তীব্রের বিশ্বাস হচ্ছে না মেয়েটা এমন কিছু করতে পারে। মেয়েটির মুখের সাথে ট্যারিয়েতের কোনো মিল খুঁজে পেল না তীব্র, কিন্তু ওকে দেখে অদ্ভুত এক অনুভূতি কাজ করল তীব্রের। তুরের মুখে এলোমেলো চুলগুলো সরিয়ে কানের নিচে গুঁজে দিল। আলতো করে তুরের গাল স্পর্শ করল, যেন অনেক দিনের স্বপ্নটা বাস্তবে দেখে তা সত্যি কিনা যাচাই করতে চাইছে তীব্র। তুরের ডাকে ঘোর ভাঙে তীব্রের। ও তুরকে উঁচু করে পানিটা খাওয়ায়। সারাদিনে তৃষ্ণার্ত তুর পানি পেয়ে এক নিমেষেই শেষ করে তীব্রের বুকেই লুটিয়ে পড়ে। তীব্র এমন ঘটনায় একটু থমকে যায়। কিছুক্ষণ এভাবে থাকার পর দ্রুত তুরের মাথা নিচে রেখে চলে আসতে চায়, কিন্তু এবারও তুর আটকে দেয়। এবার তীব্রের নিজের প্রতি রাগ লাগছে। কেন আসতে গেল ও এখানে? মেয়েটা তো ওকে ছাড়ার নাম নিচ্ছে না। আবার তীব্রের টি শার্ট আঁকড়ে ধরল। তীব্র ওকে ছাড়াতে গেলেই দেখলো তুর আধো আধো চোখ খুলে দেখার চেষ্টা করছে, কিন্তু ওর চোখ আর সায় দিচ্ছে না, তাই বারবার বন্ধ হয়ে আসছে। তীব্র কিছু বলবে তার আগেই তুর অনেক কষ্টে উঠে বসে। তারপর তীব্রর গলা ধরে কয়েকটা ধোক গেলে লোভাতুরভাবে তীব্রের দিকে তাকায় তুর। এবার তীব্র আকাশ থেকে পড়ার অবস্থা। তুরের চাউনি আর ঢোক গেলা তীব্রের একটুও ভালো লাগলো না। তুর নিজের হাতে তীব্রের দুগাল ধরে আছে, যা আরও অস্বস্তি লাগলো তীব্রের। ও তুরকে কিছু বলতে যাবে, তার আগেই তীব্রকে কাছে টেনে তীব্রের ঠোঁটে প্রচণ্ড কামড় দেয় তুর। হঠাৎ এমন আকস্মিক কাজে তরুণ তীব্র কেমন রিয়েক্ট করা উচিত বুঝতে পারল না, কিন্তু এটা বুঝতে পারল মেয়েটা আজ ওর ঠোঁটকে ছিঁড়ে ফেলবে। তাই বাধ্য হয়ে তুরের দু আঙ্গুল দিয়ে তুরের গলা চেপে ধরে তীব্র। সাথে সাথেই তুর ওকে ছেড়ে দেয়। আর তীব্র ধাক্কা মেরে ফেলে দিতেই তুর কান্না করে ওঠে। দিলি না রে, দিলি না। আমার
এত খিদে পাইছে, কিন্তু আমারে আমার স্যান্ডউইচ দিলি না, কেড়ে নিয়ে গেল রে। তীব্র অসহায়ের মতো নিজের ঠোঁটে হাত রাখে। রক্ত পড়ছে তা দিয়ে, যা তুরের ঠোঁটে লেগে আছে। তীব্র এবার রাগ উঠল। পরক্ষণে আবার হাসি পেল যে মেয়েটা তার ঠোঁটকে স্যান্ডউইচ ভেবে কামড়ে খেতে চেয়েছে। রাগ থাকা সত্ত্বেও বুঝতে পারল খিদের কারণে কিছু বুঝতে পারছে না। তীব্র কিছু একটা ভেবে তুরের জন্য কিছু ফল নিয়ে এসে ওকে খাইয়ে দিল। খাওয়া শেষে এক মুহূর্ত অপেক্ষা না করে ওখান থেকে বেরিয়ে এলো। নিজের রুমে গিয়ে রাগে দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়ালো। চোখ বন্ধ করা মাত্রই তখনকার কথা মনে পড়ল, আর তীব্র রাগে দেওয়ালে এক ঘুষি দিল। এই প্রথম কোনো মেয়ের স্পর্শ পেয়েছে ও, তাও সেই মেয়ে যাকে হয়তো সবচেয়ে জঘন্য মনে করে। হঠাৎ করে তীব্র নিজের ঠোঁটের কাটা দিকে নজর পড়ল। ও তাতে হাত দিয়ে আহ করে উঠল। আরেকটু হলে কেটেই যেত। নিজের মনে আবারও হেসে উঠল। মুখের হাসি ছিটকে নিয়ে আয়নায় তাকাতেই চমকে উঠল তীব্র। ও হাসছে, তাও একটা মেয়ের এমন কাণ্ডতে যেখানে ওর রাগ ওঠার কারণ। নিজের প্রতি রেগে গেল তীব্র। আর কিছু না বলে গজগজ করতে করতে বিছানায় গেল। কিন্তু কেন জানি তীব্রের ঘুম পাচ্ছে না, বারবার মুড়ামুড়ি করছে। চোখ বন্ধ করতেই তখনকার কথা মনে পড়ছে যে একটা মেয়ে তার ঠোঁটকে স্যান্ডউইচ ভাবে খেতে চেয়েছে, কিন্তু নিজেকে কিছুতেই মানাতে পারল না। বেশ বিরক্ত নেই তীব্র নিজের ঠোঁটে হাত দিতে আহ করে উঠল। ক্ষত ঠোঁটটাকে দেখছে আর ভাবছে, আর একটু হলেই ঠোঁটটাকে খুঁজে পাওয়া যেত না, মেয়েটার পেটের ভেতর চলে যেত এতক্ষণে। কথাগুলো ভাবতেই নিজের মনে হেসে উঠল। মুখের হাসির ছিটা নিয়ে আয়নায় তাকাতেই তীব্র চমকে গেল। ও হাসছে, তাও একটা মেয়ের এমন কাণ্ডতে যেখানে ওর রাগ করার কথা। নিজের প্রতি রেগে গেল তীব্র। আর কিছু না বলে গজগজ করতে করতে বিছানায় গেল। বেশ কিছুক্ষণ পর বারবার মোড়ামুড়ি করছে তীব্র। না চাইতেও তুরে সেই ডাক ওর কানে বাজছে। ও জানে মেয়েটি এখন আর ডাকছে না, তবুও ওর ডাক কেন বারবার তীব্রের কানে বাজছে বুঝতে পারছে না। অস্থির হয়ে গেছে তীব্র। এই অস্থিরতা তীব্রকে শেষ করে দিচ্ছে। অসহ্য লাগছে। এভাবে অস্থির হওয়ার কোনো মানে হয় না। তীব্র আবার তুরের রুমের দিকে পা বাড়ালো। রুমের দরজা খুলে ও তুরের কাছে গিয়ে বসল। খুব গভীরভাবে ওর মুখটা দেখতে লাগলো। মনে হচ্ছে পৃথিবীর সব মায়া এই মুখটায়। ও আলতো করে তুলের গালে স্লাইড করে। তখনই তীব্রের হাতটা শক্ত করে আঁকড়ে ধরে নিজের বুকের মাঝে নেয়, যেন বাচ্চা মেয়ে তার পুতুল বুকে জড়িয়ে রেখেছে। ওর ঠোঁটের দিকে নজর পড়তেই দেখল তীব্রের কাটা ঠোঁটের রক্ত লেগে আছে। তীব্র সফটলি তুরের ঠোঁট থেকে শুকনো রক্তগুলো তুলতে থাকে। একসময় কাছে যেতে যেতে তুরের অনেকটা কাছে চলে যায়। এতক্ষণে হুঁশ ফেরে তীব্রর। ও দ্রুত তুরকে ছেড়ে বেরিয়ে আসে। সকালে উঠে তীব্র ফ্রেশ হয়ে ম্যানেজার আর পিএর সাথে কথা বলতে থাকে। ওরা তীব্রকে দেখছে আর মুচকি মুচকি হাসছে, যা তীব্রের চোখ এড়ালো না। কি হয়েছে, এভাবে পাগলের মতো হাসছো কেন? স্যার, কিছু না বললে একটা প্রশ্ন করতে পারি? আপনার ঠোঁটে ওই কাটা দাগটা কিসের? কথাটা শুনেই তীব্র শুকনো গলায় বিষম খেল। কি বলবে বুঝতে পারে না ঋদ্ধকে। একটা ধমক দিয়ে চলে গেল। ব্যাপারটা কি স্যার? চোরের মতো পালালো কেন? আর দাগটা দেখে তো মনে হচ্ছে ও নো। সারাদিন নিজের কাজে একটু মন দিতে পারেনি তীব্র। বারবার মেয়েটার চেহারা ওর সামনে ভেসে উঠছে। কি করবে বুঝে পারল না তীব্র। এক প্রকার অস্থিরতা নিয়ে তীব্র দিন কাটে। আজ বেশ তাড়াতাড়ি বাড়ি ফেরে তীব্র। কেবল 9টা বাজে। এই সময় তীব্রকে দেখে প্রায় সবাই অবাক। ও কাউকে কিছু না বলেই তুরের রুমের দিকে গেল। কারণটা
তীব্রের কাছে খুবই সাধারণ। যখন কিছু মনকে অস্থির করে তোলে তখন হয় সেটা আঁকড়ে ধরতে হয়, না হয় শেষ করে দিতে হয়। কিন্তু তুরের কাছে কেন যাচ্ছে সেটা ও অজানা। তীব্রের ইচ্ছে দরজাটা খুলে একটা চড় মারবে মেয়েটাকে। সারা দিন অনেক জ্বালিয়েছে মেয়েটা, হ্যাঁ মেয়েটাই জ্বালায়নি, তবুও ওর কথা মনে পড়ার কারণেই তীব্র এতটা অস্থির হয়ে উঠেছে। তার শাস্তি তো মেয়েটা পাবেই। কিন্তু রুমের ভেতর ঢুকতেই থমকে যায়। রুমের মধ্যে মেয়েটা নেই। তীব্র দ্রুত রুমে ঢুকে খালি রুমেই ওকে খুঁজতে থাকে। কিন্তু কোথায় তুরকে না পেয়ে মুহূর্তেই তীব্রের রাগটা মাথা চাড়া দিয়ে ওঠে। খুব জোরেই চিৎকার করে ওঠে তীব্রের চিৎকারে সব কিছু স্তব্ধ হয়ে যায়। ওর ম্যানেজার আর পিএ এসে রুমে ঢুকে বেশ ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে স্যার? তীব্র নিজেকে কন্ট্রোল করতে পারল না। ও ঋদ্ধের শার্টের কলার চেপে ধরে বলল, মেয়েটা কোথায়? আমি এখানে মেয়েটাকে রেখে যেতে বলেছিলাম, কাউকে এখানে আসতে নিষেধ করেছিলাম। তাহলে মেয়েটা কোথায়? আমার কথা ছাড়া মেয়েটা কোথায় গেল? তীব্রের কথায় পিএ আর ম্যানেজার দুজনেই অবাকের শীর্ষে। কী সব বলছে তীব্র? ওর কথাই তো লোকগুলো তুরকে নিয়ে গেল। বেশ ভয় নিয়ে ম্যানেজার বলে উঠল, স্যার আপনার কথাই তো লোকগুলো এসে সেই সন্ধ্যার পর মেয়েটাকে নিয়ে চলে গেছে। ম্যানেজারের এই কথায় তীব্রের মাথায় আকাশ ভেঙে পড়ল, কারণ ও এরকম কিছুই বলেনি। আমি বলেছি মানে? অবাক হয়ে প্রশ্ন করল তীব্র। স্যার ওরাই বলেছে আপনি নাকি ওদের মেয়েটাকে নিয়ে যেতে বলেছিলেন, তাই ওরা মেয়েটাকে নিয়ে গেছে। ওরা নিয়ে গেছে মানে? আপনারা আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি আদেও বলেছি কি না? স্যার আপনি যেহেতু কাল বলেছিলেন আজ মেয়েটাকে নিয়ে যেতে, আর ওরাও জোর করছিল, আমি এর জন্য আপনাকে ফোন করেছিলাম, কিন্তু আপনার ফোন বন্ধ ছিল, তাই আমি আর না করিনি, নিয়ে যেতে দিয়েছি, ম্যানেজার বলল। শিট! খুব জোরে দেওয়ালে হাত দিয়ে বাড়ি দেয় তীব্র আর কিছু বলতে পারল না, কারণ ভুলটা ওর নিজেরই। তখনই ম্যানেজার বলে উঠল, কিছু হয়েছে কি স্যার? মেয়েটাকে চাইছেন যে? তীব্র চুপ করে রইল। এতক্ষণে হয়তো মেয়েটাকে ওরা চালান করে দিয়েছে, ঋদ্ধ বলল। কিন্তু স্যার আপনি কেন জানতে চাইছেন মেয়েটার কথা? ঋদ্ধের মুখের কথায় অপ্রস্তুত ছিল তীব্র। সত্যি তো, মেয়েটা আজ সারাদিন ওকে জ্বালিয়েছে। মেয়েটা চলে গেছে, তাতে ওর কি? একদিনে মেয়েটা কি এমন করলো যে ও এতটা রিয়্যাক্ট করছে? তীব্র নিজেকে শান্ত করে নিজের মনেই বলল, গিয়েছে, বেশ হয়েছে। তখনই ম্যানেজার বলে উঠল, ঠিক বলছে, এতক্ষণে হয়তো মেয়েটাকে বাজারের পণ্যের মতো নিলাম করে দেওয়া হয়েছে, আর কিছু পশুরা হয়তো পেয়েও যাবে। তাচ্ছিল্য নিয়ে বলল ম্যানেজার। কিন্তু ওনার কথাটা যেন তীব্রের বুকের মাঝে ঝড় তুলে দিল। চেয়েও নিজেকে শান্ত রাখতে পারল না। তুরের জন্য রাগ ঘৃণা মুহূর্তের মধ্যেই চলে গেল তীব্রের মাথা থেকে। অস্থির তীব্র মুহূর্তে মুখ ফুটে বলে ফেলল, মেয়েটাকে আমার চাই। মানে? বেশ অবাক হয়ে ম্যানেজার জিজ্ঞেস করল তীব্রকে। ওকে তো নিয়ে গেছে, তাছাড়া আপনি যা চেয়েছিলেন তাই তো। আর বলতে পারল না ম্যানেজার। তীব্রের হিংস্র চাহনিতে মুহূর্তেই থমকে গেল। চোখ মুখ শক্ত করে শান্ত গলায় শুধু একটাই শব্দ বের করল, আই ওয়ান্ট দিস গার্ল। মেয়েটাকে আমার চাই। কিন্তু স্যার এতক্ষণে তো, ঋদ্ধ বলে উঠল, আমি কিছু শুনতে চাই না। ওকে যেখানে যেভাবে নিয়ে গেছে ঠিক সেভাবেই ফিরিয়ে আনো। আমি শুধু মেয়েটাকে আমার সামনে দেখতে চাই। আই ওয়ান্ট দিস গার্ল। খুব জোরে চিৎকার করে বলল তীব্র। এমন চিৎকারে দুজনেই আরও ঘাবড়ে গেল। এতটা রাগতে খুব কমই দেখেছে তীব্রকে। যে ছেলে দুটো মেয়েটাকে নিয়ে গেছে আমি ওদের দেখতে চাই। তীব্র কি চাইছে কেউ বুঝতে পারল না, কিন্তু তীব্রকে কিছু জিজ্ঞেস করার ও বোকামি। ঋদ্ধ ওই লোক দুটোর সাথে যোগাযোগ করে ইমিডিয়েটলি আসতে বলে। সোফায় বসে নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছে তীব্র। ওর এখন একটাই জিনিস চাই, আর তা হলো সেই মেয়েটি।
তখনই লোক দুটো তীব্রের সামনে এসে দাঁড়ায়। আমাদের ডেকেছিলেন স্যার? তীব্র বেশ শান্ত হয়ে স্থির গলায় উত্তর দেয়। মেয়েটা কোথায়? তীব্রের কথা শুনে লোক দুটো নিজেদের মুখ চাওয়াচাই করল। কেন স্যার? তীব্র নিজেকে শান্ত রাখা দায় হয়ে পড়েছে। দাঁতে দাঁত চেপে বলল, মেয়েটাকে আমার দরকার। মেয়েটা কোথায়? স্যার, আপনার যদি মনে হয় এমনি এমনি মেয়েটাকে দিয়ে আপনার লস হয়েছে, তাহলে আমাদের বলতে পারেন। আমরা যে কোনো অ্যামাউন্ট পে করতে রাজি। যাই বলুন, এই রকম মেয়ের জন্য যাই চাইবেন তাই কম। আপনি চাইলে। এবার আর তীব্র নিজেকে শান্ত রাখতে পারল না। ও সোফা থেকে উঠেই লোকটার বুকে জোরে একটা লাথি মারল। আর একটা লোক কিছু বুঝতে না পেরে ওই লোকটির কাছে গেলেই নিজের ইচ্ছে মতো লোক দুটোকে লাথি মারতে লাগলো তীব্র। ম্যানেজারের ঋদ্ধ তীব্রের কোনো কিছুই বুঝে উঠতে পারছে না। কাল পর্যন্ত যেই মেয়েটাকে দেখতে পারত না, আজ তাকে পাওয়ার জন্য এতটা মরিয়া হয়ে উঠেছে। ওদিকে তীব্র ওদের ইচ্ছে মতো মারতে থাকে। শুয়োরের বাচ্চা, তোদের সাহস কী করে হয় এসব কথা বলার? মেয়েটাকে আমার চাই, আর তোরা বলছিস ওকে তোদের বেচে দেব? কত টাকা আছে রে তোদের? কথাগুলো বলছে আর পাগলের মতো মারছে। দুজন লোককে রক্তাক্ত অবস্থায় করে ফেলেছে। তীব্র খুব নির্মমভাবে মারছে। স্যার, প্লিজ ছেড়ে দিন, ভুল হয়ে গেছে। লোক দুটো চিৎকার তীব্রের কানে গিয়েও যাচ্ছে না। ঠিক তখনই ঋদ্ধ ওকে থামায়। স্যার, প্লিজ শান্ত হন। ওরা যদি মরে যায় তবে মেয়েটাকে আপনি কিভাবে পাবেন? ঋদ্ধের কথায় শান্ত হয় তীব্র। ও গিয়ে একটা লোকের গলা চেপে ধরে। মেয়েটা কোথায়? কোথায় রেখেছিস ওকে? গলা চেপে ধরার কারণে লোকটি বলতে পারছে না। তখন পাশের লোকটি বলে উঠল, স্যার, মেয়েটিকে আমরা অলরেডি ডিলারদের কাছে দিয়ে এসেছি। ও এখন হোটেলের ডার্ক স্টোরে আছে। আজ রাত 12টায় ও সহ আরও মেয়েদের বিদেশি লোকেদের কাছে সেল করা হবে। কথাটা শুনে তীব্র আরও রেগে গেল। ও কিছু বলার আগেই বলল, স্যার, আমাদের পক্ষে এখন ওই মেয়েটাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। ওখানের কেউ যদি এটা জানতে পারে তাহলে আমাদের তো পুঁতে দেবে, সাথে আপনাকেও ছাড়বে না। ওই মেয়েটাকে যদি আমি অক্ষত না পাই তাহলে ওদের সহ তোর বসের কি অবস্থা করতে পারি তা হয়তো তোরা চিন্তাও করতে পারবি না। তারপরে ওদের নিয়ে হোটেলের ডার্ক স্টোরে পৌঁছে গেল তীব্র। গাড়ির মধ্যে থাকা লোক দুটোর কথায় তুর কোথায় আছে তা বলল। স্যার, আপনি যান, তবে একজন ডিলার হিসেবে যাবেন। ওখানে কেউ যদি সন্দেহ করে তাহলে আপনার সাথে ওই মেয়েটাকেও শেষ করে দেবে। আমাকে শেষ করা এত সহজ না। বলেই তীব্র বেরিয়ে গেল তুরের জন্য। তীব্র হোটেলের একটা বারে গেল। এখানের সব কিছু খুব সিক্রেট, কারণ বারে দেশি বিদেশি বিভিন্ন বিশিষ্ট মানুষদের দেখতে পাচ্ছে তীব্র। তাদের চিনতে বেগ পেতে হচ্ছে না, কারণ সবাই সমাজের ভালো মানুষের মুখোশধারী শয়তান। সবাই নিজেদের মনে ব্যস্ত হয়ে আছে। কেউ মদ, কেউ নেশা, আবার ওখানে থাকা মেয়েদের নিয়ে। কিন্তু তীব্রের চোখ শুধু তুরের দিকে, কিন্তু তুরকে কোথাও খুঁজে পাচ্ছে না। হঠাৎ করেই তীব্র 12টা বাজার আভাস পায়, আর একজন লোক এসে সবাইকে শান্ত হতে বলে, কারণ বিশেষ অকশনের জন্য। তীব্র ওদিকে তাকায়। সেখানে কতগুলো মেয়েদের ডাকা হয়েছে, যাদের খুব নির্মমভাবে টেনে আনা হচ্ছে। মেয়েগুলো যে কতটা অসহায় হয়ে আছে তা তীব্রের বুঝতে বাকি নেই। কিন্তু এখানে মাথা গরম করে কিছুই করা যাবে না, তাই নিজেকে শান্ত করে নিল তীব্র। তখনই ঋদ্ধ তীব্রের কানের কাছে বলল, স্যার, সব মেয়েদের মাঝে ওই মেয়েটাকে দেখতে পাচ্ছি না। ওরা কি মেয়েটাকে অলরেডি সেল করে দিয়েছে? কথাটা শুনেই বুক কেঁপে উঠল তীব্রের। একে একে সব মেয়েদের নিলাম ডাকা হচ্ছে, আর মানুষরূপী জানোয়ারগুলো পণ্যের মতো দাম বলছে মেয়েদের। সেখানে মেয়েদের চিৎকারে হয়তো পাথরের বুক ফেটে জল বেরোবে, কিন্তু মানুষরূপী সেই জানোয়ারগুলো উল্লাসে মেতে উঠেছে।
তীব্র চেয়েও কিছু করতে পারল না। সবার আগে ওর তুরকে খুঁজতে হবে। তীব্র ওখান থেকে সরে আসতে ওর চোখ আটকে যায়। একটা লোক একটা মেয়ের হাত ধরে নিয়ে আসছে, আর মেয়েটা রোবটের মতো হাঁটছে, যেন মেয়েটার শরীরে অনুভূতি বলতে কিছুই নেই। মেয়েটাকে এনে ছুঁড়ে মারল। এই মেয়েটা অন্য কেউ নয়, তুর। তুর নির্বাক হয়ে নিচের দিকে তাকিয়ে রইল। ঢুলতে লাগলো ও। তীব্র অপলকভাবে চেয়ে আছে তুরের দিকে। এই রকম নোংরা জায়গায়ও তুরকে সবচেয়ে পবিত্র লাগছে তীব্রের কাছে। নিষ্পাপ মুখটা শুভ্রতার আভাস দিচ্ছে। তুরের দু চোখে তীব্রের দিকে আটকে গেল। তখনই একটা লোক তুরকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল। তীব্রের মনে হলো ওর বুকে কেউ ছুরি মেরেছে, আর লোকটা তুরের দাম করতে লাগলো। তীব্রের মনে হলো লোকগুলো তুরকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। সেই লোকটা তুরের চুলের মুঠি ধরে ওকে দাঁড় করায়। ব্যথায় নিজের চুল ছাড়াতে চায়, কিন্তু পারে না। এতটা শক্তি নেই ওর। তুরকে ছেড়ে দিতেই তুর নেশাগ্রস্তের মতো দুলতে থাকে, কারণ তুর পুরোপুরি সেন্সে নেই। ও সবটা বুঝতে না পারলেও এটা বুঝতে পারছে এখানে ওকে কেন আনা হয়েছে, আর ওর সাথে কি হতে চলেছে। তারপর সবাই তুরের নাম ডাকতে থাকে। বলতে গেলে এখানে সবচেয়ে সুন্দরী আর অল্প বয়সী মেয়েটি হচ্ছে তুর। সবাই ডাকা শেষ করে, কিন্তু শেষ ডাকটা আসে তীব্রের। হ্যাঁ, তীব্র ওদের কাছ থেকে কিনে নেয় তুরকে, কিন্তু তার জন্য অনেক বেশি মূল্য দিতে হয়েছে, কারণ আরেকটা লোক তুরকে নেওয়ার জন্য পাগল হয়ে গেছিল। তুরের এখন কোনো বোধশক্তি নেই। ও আবঝাতে সেই মানুষটাকে দেখতে পেল যে ওকে কিনেছে। তীব্র তুরকে নিয়ে বেড়াতে যাবে, ঠিক সেই মুহূর্তেই সেখানে আগমন ঘটে র্যাবের। হ্যাঁ, তীব্রই ওদের এখানে আসার ইনফরমেশন দিয়েছিল। যে লোকগুলো তীব্রকে এখানের খবর দিয়েছিল তারাই বলে দিয়েছিল পুলিশ আসলে ওদের কিছুই করতে পারবে না। তাই তীব্র সরাসরি র্যাব কন্ট্রোলের সাথে যোগাযোগ করে, যে তীব্রের পূর্ব পরিচিত। কারণ এখানে ও নিজে কিছু করলে সেটা শুধু এখান পর্যন্ত সীমিত থাকবে, কিন্তু আইনের লোকেরা করলে মানুষ সেটা জানতে পারবে। র্যাবের লোকেরা এসে পুরো জায়গা সিল করে দেয়, আর তীব্র খুব সাবধানে নিজের পরিচয় গোপন করে তুরকে নিয়ে আসতে চায়। কিন্তু বিপত্তি বাঁধে তখন তুর সহ আরও কয়েকটা মেয়েকে খুঁজে পায় না। এবার তীব্রের মাথা আগুন জ্বলে ওঠে। যার জন্য এত কিছু সে হাতে এসেও হারিয়ে ফেলল। আর এখানে যা অবস্থা তাতে এখানে কিছু করা যাবে না। তীব্র খুব রেগে ওখানে ওই লোক দুটোকে মারতে থাকে তুরকে কোথায় নিয়ে গেছে তা জানার জন্য। তীব্রের মার সহ্য করতে না পেরে ওরা বলে ওঠে, এখানে রেড পড়েছে জেনে ওরা গোপনভাবে কয়েকটা মেয়েকে সরিয়ে নিয়েছে গোপন পথ দিয়ে, আর যতদূর সম্ভব ওরা মেয়েগুলোকে সমুদ্রপথে বাইরে পাঠিয়ে দিবে। আর একবার যদি ওদের জাহাজে তুলে দেওয়া হয় তাহলে তুরকে ফিরে পাওয়া কোনোভাবেই সম্ভব না, কারণ তখন মেয়েগুলোকে কোথায় নিয়ে যাওয়া হবে তা জাহাজে থাকা মানুষগুলো তাদের বসের নির্দেশে ডিসাইড করবে। কথাগুলো শুনে তীব্র খুব জোরেই চিৎকার করে ওঠে। ও ভেবেছিল মেয়েটাকে কষ্ট দেবে, কিন্তু সেই কষ্টটা যে সামনে থেকে এতটা নির্মম সেটা যখন স্টেজে দাঁড়িয়েছিল তুর কতগুলো পশুর সামনে, তখন বুঝতে পেরেছে তীব্র একটা মেয়ে তখন কতটা অসহায় হতে পারে যখন তার সামনে তার নিলাম হয়। আর সে অবাক চোখে তা তাকিয়ে তাকিয়ে দেখে। তীব্র ওখানে হাঁটু গেড়ে বসে চোখের পানি মুছতে থাকে। নিজের প্রতি ঘৃণা হচ্ছে তীব্রের। ওর রাগের কারণে একটা মেয়ে আজ এই পরিণতি। হ্যাঁ, মেয়েটা অন্যায় করেছে, কিন্তু ওর অন্যায়ের তুলনায় তীব্রকে অনেক বেশি শাস্তি দিয়ে ফেলেছে। হয়তো এতটা পাওয়ার যোগ্য ও নয়, যার জন্য তীব্র এত কিছু করলো। সে যদি জানতে পারে তবে এসব, তাহলে কি হবে? মেয়েটাকে ঘৃণা না করলেও সে তীব্রকে কোনো দিন ক্ষমা করবে না। আর মেয়েটা ওর জন্যই কেন বা তীব্র এতটা ভাবছে, কেন মনে হচ্ছে মেয়েটাকে ওর যে করে হোক চাই। মেয়েটাকে ছাড়া ওর এক মুহূর্ত চলবে না, যে করেই হোক মেয়েটাকে ওর চাই। তীব্র আর এক মুহূর্ত অপেক্ষা করল না, তখনই চট্টগ্রাম যাবার জন্য বেরিয়ে পড়ে। ও
জানে না চট্টগ্রামের কোথায় তুরকে নিয়ে যাওয়া হয়েছে, আর আইনের মাধ্যমে ওকে খুঁজলেও তুরকে পাবে না, তাই যা করার ওকে নিজেই করতে হবে। ও ওই লোকগুলোকে সাথে নিয়ে যায়। তীব্রকে দেখে রীতিমতো চিনতে কষ্ট হচ্ছে ঋদ্ধের। এতটা ছটফটানি, এতটা অস্থিরতা, তাও আবার সেই মেয়েটার জন্য কেন? কোনো উত্তর খুঁজে পায় না ঋদ্ধ। সারা রাস্তায় তীব্র এক মুহূর্তের জন্য নিজের চোখ দুটো পাতা এক করতে পারেনি। কখনো সেখানে পৌঁছাবে তার জন্য পাগলের মতো করেছে তীব্র। কারণ তুরকে কোন পথে বাইরে নিয়ে যাবে তা কেউ জানে না, কিন্তু কোথায় ওকে জাহাজে তুলে দেওয়া হবে আর সেটা কখন তা লোক দুটো তীব্রকে বলেছে। ঋদ্ধের খুব রাগ হচ্ছে তীব্রের ওপর। প্রথমে যদি মেয়েটাকে রেখে দিত তাহলে কিছুই হতো না। প্রথমে এতগুলো টাকা খরচ করে মেয়েটাকে হাতে পেয়েও হারিয়ে ফেলল, আর এখন এমন একটা জায়গায় যেতে হচ্ছে যেখান থেকে ফিরে বেঁচে আসবে কিনা ভরসা নেই। ওরা যাই হোক মাফিয়া তো নয়, কিন্তু তীব্রকে দেখে কম কিছু মনে হয় না ওর। এমন এমন কাজ তীব্র করেছে যা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব প্রায়। সকালের দিকে ওরা চট্টগ্রামে পৌঁছায়। তারপর ওখানে থাকা লোকদের সাথে যোগাযোগ করে, ওদের ব্যাপারে সব ইনফরমেশন কালেক্ট করে তীব্র। জানতে পারে ঢাকা থেকে কাল যে মেয়েগুলোকে আনা হয়েছে তারা সমেত আরও কিছু মেয়েকে কন্টেনারে ভরে সমুদ্রপথে চালান করা হবে, আর তা আজকে রাতেই। তীব্র বুঝতে পারল সব কয়টা মেয়েকে বাঁচাতে হলে ওকে রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ সব মেয়েকে সন্ধ্যার মধ্যে একত্রে আনা হবে। এর আগে সবাইকে এমনভাবে রাখা হবে যেন একসাথে কেউ ওদের ধরতে না পারে, আর এদের মধ্যে তুর কোথায় তা হয়তো জানা অসম্ভব। সব খবর নিতে নিতে প্রায় বিকেল হয়ে গেল। এখন শুধু রাতের অপেক্ষা। বিকেলের সময় হলেও সূর্য সমুদ্র তীরে বেশ তীর্যকভাবে পড়ছে, যা কয়েক ঘন্টা পর অস্ত চলে যাবে, কিন্তু তবুও বেশ কড়া রোদ এখানে। সেই রোদের মধ্যে দাঁড়িয়ে আছে তীব্র। হয় এই সময় এখানে আলো আর সূর্য তাপে দাঁড়াতে চাইবে না, কিন্তু তীব্র সমুদ্রের ওপর সূর্যের দিকে তাকিয়ে আছে। তীব্রের মনে হলো সূর্য ওকে সমুদ্র দেখতে দিতে চায় না। তীব্র বেশ বিরক্ত নিয়ে তাচ্ছিল্য সুরে বলে ওঠে, এত তেজ কেন তোর? কিছুক্ষণ পর যার বুকে বিলীন হয়ে অস্ত যাবি তাকে দেখতে দিতে চাইছিস না? কেন হিংসে হচ্ছে তোর? তুই যার বুকে মুখ লুকাবি তাকেই দেখছি বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল তীব্র। ও সূর্যকে এসব কথা বলছে, পাগলামি হয়তো একেই বলে, না হলে কেউ এটা কেন বলবে? তীব্র কিছু একটা ভেবে আবার সূর্যের দিকে তাকায়, তারপর বলে ওঠে, তুই তো খুব উদার রে। যার বুকে নিজেকে বিলিয়ে দিস তাকে অন্য কাউকে দেখতে দিস না, তাই নিজের সাধ্যমতো তাকে আবার নজর থেকে আড়াল করিস, বাকি সময় তাকে তার মতো থাকতে দিস। তার মাঝে কত মানুষ ছোঁয়া। তারপর বেশ জোরে হেসে ওঠে তীব্র। কিন্তু আমি এতটা উদার নই রে। আমি যার মাঝে নিজেকে বিলীন করব তাকে কেউ ছোঁয়া তো দূরের কথা, কোনো দিন তাকে কেউ দেখতেও পারবে না। তুই যেমন সমুদ্রের মাঝে বিলীন হয়ে যাস, তাকেও তার সব কিছু শেষ করে আমার মাঝে বিলীন হতে হবে। তার তেজ থাকবে তোর মতো, কিন্তু দিন শেষে সে বাধ্য হয়ে আমার কাছে ধরা দেবে, শুধু আমার হয়ে। কথাগুলো নিজের মনে আওড়াতে থাকলো তীব্র। কেন বলল তা হয়তো ও নিজেও জানে না, কিন্তু ওর মন হলো সূর্য ওকে দেখে হাসছে, যা ওর সহ্য হলো না। তুই কি ভাবছিস এরকম কেউ নেই যে তোর মতো হবে, সমুদ্রের বুকে নিজেকে বিলীন করে দেবে? আরে তুই নিজে স্বেচ্ছায় দিচ্ছিস নাকি? না, তাই তো। সময়ের নিয়মে বাধ্য হয়েই তো নিজেকে শেষ করিস সমুদ্রের কাছে। তোকে সময় বাধ্য করে, আর আমি তাকে বাধ্য করব আমার মাঝে
বিলীন হতে, তাতে সব কিছু করতে আমি রাজি। এ ভেবে সূর্যের সাথে কথা বলতে থাকে তীব্র। একসময় সূর্য নিজের সময় অস্ত যায়। তীব্রের সূর্যকে অস্ত হতে দেখে দুটি জিনিস মনে হয়, হয় সূর্য ওর কথাগুলো সহ্য করতে পারেনি তাই হেরে বিদায় নিয়েছে, না হলে ওর কথাকে তাচ্ছিল্য করার জন্য অস্ত নিচ্ছে। প্রচণ্ড রাগ লাগলো তীব্রের। কোথায় যাচ্ছিস? তোর কি সবার মতো সময় নেই আমার কথা শোনার? তাহলে যে শুনতো তাকে ফিরিয়ে এনে দে, না হলে কাউকে আসতে বল যে আমার কথাগুলো শুনবে, আমাকে আমার রাগটাকে বুঝবে, আমার বাঁচার কারণ হবে। প্লিজ হয় ওকে ফিরে আসতে বল, না হলে কাউকে পাঠাতে বল। এই একাকিত্ব আমি আর নিতে পারছি না। ওখানেই বসে কাঁদতে শুরু করে তীব্র। এর মধ্যে সব কিছুতে অন্ধকার নেমে আসে। তীব্র বুঝে যায় ওর যাওয়ার সময় হয়ে গেছে। তীব্র এতক্ষণ যা করছিল সবটাই ওর ভেতরের অন্য কেউ যেন বলছিল। ও উঠে দাঁড়াতেই সেই কান্না মাখা দুর্বল তীব্র মাঝে অন্য রকম এক হিংস্রতা ফুটে উঠেছে। তীব্র বালির ওপর থেকে নিজের কোটটা উঠিয়ে নিজের শরীরে জড়িয়ে তার মাঝে একটা বোতাম লাগিয়ে গাড়িতে বসে হাতে একটা সিট বেল্ট পরে নেয়। তারপর তার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলে, তুই যখন চাস আমি ওই মেয়েটাকে বাঁচাই, ওর অপরাধের শাস্তি নিজে হাতে দেই, তাহলে তাই হবে। তারপর ঋদ্ধকে ফোন দেয়। ঋদ্ধ জানায় সব ঠিক আছে, সব কটা মেয়েকে একসাথে একটা কন্টেনারে রাখা হয়েছে। তীব্র কিছু না বলে সেই পথে পা বাড়ায়। ওর উদ্দেশ্য তুরকে নিজের কাছে এনে মেয়েগুলোকে নিরাপদে বাড়ি ফিরিয়ে দেওয়া, যাতে মেয়েগুলোর পরিচয় সহ তীব্রের পরিচয় যাতে গোপন থাকে। রাত 8টার দিকে তীব্র সেখানে যায়। আগে থেকেই তীব্রের লোক সেখানে ছিল, যারা ওদের কয়েকজন লোককে হাত করে নিয়েছে। তীব্র ওদের সাহায্যে খুব গোপনে সেই মেয়েদের কাছে যায়। ওদের দেখেই মেয়েগুলো ভয় কুঁকড়ে যায়। কন্টেনারের ভেতরে 50 থেকে 60টা মেয়ে রয়েছে। তাদের মধ্যে সবার বয়স 16-র ওপরে হবে। তীব্রের মুখে কাপড় থাকার কারণে ওর মুখ কেউ ধরতে পারল না। তীব্রের সবচেয়ে সুবিধা হলো কারণ ওখানে সবার মুখে গামছা বাঁধা ছিল, যার জন্য তীব্রের সমস্যা হয়নি। সব মেয়েদের ভিড়ে ও তুরকে খুঁজছে, কিন্তু তুরকে কোথাও দেখতে পেল না। তার মানে কি তুর এখানে নেই? না, তা কি করে হয়? সব মেয়েদের তো এখানেই আনা হয়েছে। ও যেই মেয়ের কাছে যাচ্ছে সেই ভয়ে নিজেকে গুটিয়ে নিচ্ছে। তীব্রের মনে হচ্ছে মেয়েগুলো ওকে নরপিশাচ ভাবছে। তীব্র নিজেকে সামলে আরেকটু ভেতরে যায়। ঠিক তখনই তীব্রের চোখে চেনা কোনো ওড়না পড়ে। দেখে বোঝা যাচ্ছে কোনো লেহেঙ্গা। হ্যাঁ, ওই মেয়েটাই তো, লাল লেহেঙ্গার ছিল। তীব্র ছুটে ওই মেয়েটার কাছে যায়, গিয়ে মাটি থেকে ওকে ওঠায়। তুর সেন্সলেস হয়ে পড়ে আছে। তীব্র ওর পালস চেক করতেই দেখে একদম নেই বললেই চলে। আর এত কিছুর পর এটাই স্বাভাবিক। তুরের ওপর যা গেছে তাতে এখনই তুরকে নিয়ে যেতে হবে, কিন্তু এতগুলো মেয়েকে এভাবে ছাড়তে পারবে না তীব্র। ও তুরকে কোলে তুলে নেয়। মেয়েগুলো তীব্রর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ যদি কোনো মেয়েকে আনা হয়েছে তারা কোনো দোবরের মতো ট্রিট করছে, অথচ এই লোকটা মেয়েটাকে এত যত্নে তুলেছে যেন জ্ঞান হারানো মেয়েটা ব্যথা না পাবে। তীব্রের হাতে আর 5 মিনিট টাইম আছে। তুরকে নিয়ে এখান থেকে বেরোনোর কারণ এরপরেই রেড পড়বে। আর যদি তীব্র কোনোভাবে বেরোতে না পারে তাহলে ও এই লোকগুলোর সাথে ফেঁসে যাবে, কারণ ও নিজের পরিচয় গোপন করেছে। তার চেয়ে বড় কথা, তীব্র তাহলে তুরকে নিয়ে ফিরতে পারবে না। তুরকে ওরা বাড়ি পৌঁছে দেবে। তীব্র যেভাবে এসেছিল ঠিক সেইভাবেই বেরিয়ে আসতে চায়, কিন্তু পারে না। ওখানে থাকা একটা লোক তীব্র কোলে তুরকে দেখে জিজ্ঞেস করে। তীব্র আর কিছু বলার সুযোগ না রেখে লোকটাকে কিছু বলার আগে
অজ্ঞান তুরকে এক হাতে করে নিজের বুকের সাথে মিশিয়ে আর এক হাত দিয়ে লোকটার শ্বাসনালী ধরে টান দেয়। পা দিয়ে ল্যাং মেরে ফেলে ওর মুখটা নিজের পায়ের সাথে চেপে ধরে। ঘড়ির কাঁটার দিকে তাকায়। ঠিক 1 মিনিটের মাথায় লোকটি শান্ত হয়ে যায়। লোকটি মারা গেছে। একদম প্রফেশনাল ট্রেনারদের মতো তীব্র কাজটা করে। তীব্রের হাতে আর 2 মিনিট। ও আর কোনো ঝামেলা না করে দ্রুত সেখান থেকে বেরিয়ে দ্রুত গাড়িতে করে সেখান থেকে কিছুটা দূর যেতেই গুলির আওয়াজ শুনতে পায়। তার মানে রেড পড়ে গেছে আর ও মেয়েটাকেও পেয়েছে। একটা বিশ্বজয়ের হাসি দিয়ে তীব্র এক হাতে মেয়েটাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে আর আরেক হাতে ড্রাইভ করতে থাকে। ও এখানে একাই এসেছে, কাউকে নিজের সাথে এনে রিস্ক নেয়নি। ঋদ্ধ ওপাশে ওর জন্য অপেক্ষা করছে। তীব্র ওর কাছে গেলে তুরকে কোলে নিয়ে ও গাড়িতে বসে পড়ল আর ঋদ্ধ আর ড্রাইভার সামনের সিটে। ওরা রাস্তা থেকেই ঢাকার উদ্দেশ্যে ব্যাক করছে। হঠাৎ তীব্র দেখল মেয়েটা সিট থেকে পড়ে যাচ্ছে। তীব্র ওর মাথাটা ধরে নেয়। কী করবে বুঝতে না পেরে অনেকটা ইতস্তত হয়ে তুরের মাথাটা নিজের বুকে রাখে। আলগা হওয়ার কারণে তুর আবার পড়ে যেতে চাইলে এবার তীব্র শক্ত করে তুরের মাথা ওর বুকের সাথে চেপে ধরে। নিজের অজান্তেই খালি বুকে কোনো এক পূর্ণতা পায় তীব্র আর প্রশান্তির এক নিঃশ্বাসে গাড়ির সিটে হেলান দিয়ে নিজের ক্লান্ত শরীর ছেড়ে দেয়। কিন্তু কিছুক্ষণ পর ঘটে অন্য বিপত্তি। হঠাৎ করেই তুরের শ্বাসকষ্ট শুরু হয়। তীব্র বুঝতে পারে ওর অবস্থা এতটাই খারাপ, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তীব্র দ্রুত গাড়ি থামিয়ে তুরকে বাইরে বের করে আনে। বুঝতে পারে এই মুহূর্তে তুরকে শ্বাস দেওয়া প্রয়োজন। তীব্র দ্রুত ঋদ্ধকে ডাকে, ঋদ্ধ প্লিজ ওকে লিপ টু লিপ শ্বাস দাও, ওর জন্য খুব জরুরি। তীব্রের কথাটা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে ঋদ্ধের। তীব্র ওকে একটা মেয়েকে ধরে কিস করতে বলছে। সরি স্যার, আমার গার্লফ্রেন্ড আছে, যদি জানতে পারে তাহলে আমার আবার ব্রেকআপ হবে। হোয়াট রাবিশ, এখানে মেয়েটার জীবন মরণ প্রশ্ন, আর তুমি? সরি স্যার, আমি পারবো না, আপনি বরং ড্রাইভারকে বলুন। তীব্র ড্রাইভারের দিকে তাকাতেই ও বিশ্রী একটা হাসি দেয়, যাতে তীব্রের রাগ ওঠে। ও আর কিছু না ভেবেই তুরকে তুলে ও ঠোঁটে ঠোঁট আটকে ওকে শ্বাস দিতে শুরু করে। এটা দেখে ঋদ্ধ মুচকি মুচকি হেসে ওঠে। মনে মনে বলে, শেষ পর্যন্ত তাহলে নারী বিদ্বেষী নারী স্পর্শ করল। যাক, আমি তো বেঁচে গেছি। তীব্র তুরের মুখে বাতাস দিতে তুরের শ্বাস ঠিক হয়ে আসে। কিছুক্ষণ পর তীব্র ওর মুখ থেকে চুল সরিয়ে ওর গালে আলতো স্লাইড করে। তারপর আবার ওকে গাড়িতে তুলে আবার শক্ত করে বুকের মাঝে আঁকড়ে ধরে, যাতে একটুও পড়তে না পারে। চলবে।